আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের মধ্যে যারা এবছর অর্থাৎ 2024 সালে এইচএস এক্সাম দিচ্ছ, আজ তোমাদের সংস্কৃত পরীক্ষা ছিল। তো সেই পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমেই দেখো প্রশ্নপত্রের প্রথম পেজটা, এটা তোমরা যারা পরীক্ষা দিচ্ছ পরীক্ষার হলেই দেখে নিয়েছো। আমি ডাইরেক্ট প্রশ্নে চলে যাচ্ছি। দেখো এখানে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী, একের দাগে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো, অর্থাৎ এমসিকিউ টাইপের প্রশ্ন। এটা তোমাদের 15টা প্রশ্নের উত্তর করতে হয়েছে। তো সঠিক উত্তর যেটা হবে, যে প্রশ্নের যেটা সঠিক উত্তর হবে সেই অপশানটা আমি গোল করে দিয়েছি। তো এখানে দেখো 15টা প্রশ্ন আছে এমসিকিউ, তার মধ্যে তোমরা অবশ্যই একবার মিলিয়ে নেবে এবং কমেন্ট করে জানাবে 15টা এমসিকিউ এর মধ্যে তোমার কটা সঠিক হয়েছে। এমসিকিউ লিখে পাশে সংখ্যাটা লিখবে, অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। তো এগুলো তোমরা একটু দেখে নিও। এরপর দেখো এখানে 2-এর দাগে পূর্ণ বাক্যে উত্তর দাও, অর্থাৎ এসএ কিউ টাইপের কোশ্চেনগুলো 1 নাম্বার মানেরই 11টা প্রশ্নের উত্তর তোমাদের করতে হয়েছে। এমসিকিউ এবং এসএ কিউ এই প্রশ্নের কোয়ালিটি আমার মতে ঠিকই আছে, মানে যে উল্টো পাল্টা কোনো প্রশ্ন রাখা হয়েছে এরকম কিছু না, ঠিকঠাক প্রশ্নই আছে। এরপর আসছি দেখো এখানে 3-এর দাগের যেগুলো আছে বিষয়ভিত্তিক বা বর্ণনামূলক প্রশ্নাবলী। এখানে দেখো গদ্যাংশ থেকে প্রথমে আর্যাবর্ত বর্ণনম থেকে প্রশ্ন রাখা হয়েছে। সকল সংসার সুখভাজ প্রজা উক্তিটি কোথা থেকে গৃহীত? কোন কোন অসামান্য বৈশিষ্ট্যের জন্য লেখক এরূপ মন্তব্য করেছেন? এটা আর্যাবর্ত বর্ণনম থেকে রাখা হয়েছে প্রশ্নটা, এবং প্রশ্নটা ঠিকই আছে, রাখা যায়। আমি যে সাজেশানটা দিয়েছিলাম তোমাদের আমার চ্যানেলে, তোমরা সেখানেও গিয়ে দেখে নিতে পারো। 3 নম্বরে সাজেশানের 3 নম্বর প্রশ্নে, মানে আর্যাবর্ত বর্ণনমের 3 নম্বর প্রশ্নে এই প্রশ্নটা রাখা হয়েছে। ওখানে আমি অর দিয়ে আরও 2টো প্রশ্ন রেখেছিলাম। তো এরপর দেখো বনগতা গুহা আর একটা যে গদ্যাংশ আছে সেখান থেকে যে প্রশ্নটা রাখা হয়েছে, বনগতা গুহা অবলম্বনে বনের মধ্যে চোরেদের কার্যকলাপ সংক্ষেপে বর্ণনা করো। এটাও তোমরা দেখবে সাজেশানের মধ্যে দেওয়া আছে। এই দুটোর মধ্যে যে কোনো একটা প্রশ্নের উত্তর তোমাদেরকে করতে হবে। তো এখানেও প্রশ্নের গুণমান হিসাবে ঠিকই আছে। তারপর পদ্যাংশ দেখো, প্রথমে সি এর যে প্রশ্নটা আছে কর্মযোগ থেকে রাখা হয়েছে। কর্মযোগ পাঠ্যাংশ অবলম্বনে নিষ্কাম কর্মযোগ সম্বন্ধে যা জানো লেখো। এটাও ভালো প্রশ্ন, মানে টেক্সট অনুযায়ী অবশ্যই ভালো প্রশ্ন। যে টেক্সটটা ক্লিয়ার রাখবে, মানে বিষয়বস্তু যার কাছে ছিল কর্মযোগের বিষয়বস্তুটা, সে এই প্রশ্নের উত্তরটা লিখতে পারবে। পরে যে ডি এর প্রশ্নটা আছে শ্রীগঙ্গা স্তোত্রম থেকে, দেখো বলা হয়েছে ভাগীরথী সুখদায়িনী মাত তব জলমহিমা নিগমে খ্যাত। এখানে কার কথা বলা হয়েছে? গঙ্গার অপর নাম ভাগীরথী কেন, বিস্তারিত আলোচনা করো। দেখবে চ্যানেলে শ্রীগঙ্গা স্তোত্রম থেকে আমি বিভিন্ন শ্লোকগুলো ব্যাখ্যা করেছিলাম, শ্লোকের বাংলা মানে অর্থগুলো বুঝিয়েছিলাম, এবং অবশ্যই পৌরাণিক কাহিনীগুলোও বলা আছে। তো যদিও সেগুলো ভিডিও আছে চ্যানেলে, তাও আমি বলবো শ্রীগঙ্গা স্তোত্রম থেকে এই প্রশ্নের গুণমান হিসাবে এই প্রশ্নটা রাখার থেকে অন্য প্রশ্ন রাখা যেত, মানে এর থেকে ভালো প্রশ্নও ছিল। আমি যেটা বলতে চাইছি, হয়তো তোমাদেরকে আমি পড়িয়েছি এটা, কিন্তু তাও বলবো যে এর থেকে অন্য ভালো প্রশ্ন ছিল। আরও একটা বিষয় এটা বলা যায় যে আগের বছরের প্রশ্নটাকে যদি একটু ফলো করা হয়, যদিও এরকম কোথাও কোনো নিয়ম নেই যে প্রশ্ন রিপিট করা যায় না, আগের বছর যেটা এসেছে সেটা পরের বছর আর প্রশ্নপত্রে রাখা যায় না, এরকম নিয়ম নেই। কিন্তু তাও বলবো যে যেহেতু এখানে অন্য প্রশ্ন রাখা যেত, তাই আগের বছর দেখবে এই প্রশ্নটাই ছিল। ওখানে আরও কয়েকটা ছিল, শঙ্কর মৌলি বিহারিণী, ভাগীরথী, এরকম 3টে মতো ছিল, যেই পৌরাণিক কাহিনীগুলো ব্যাখ্যা করতে হতো, এরকম একটা প্রশ্ন দেয়া ছিল। সেই একই টাইপের কোশ্চেন এবছর রাখা হয়েছে। তো এটা আমার একটু মনে হয়েছে এই জায়গাটায় ডিএর দাগের যে শ্রীগঙ্গা স্তোত্রমের প্রশ্নটা, এটা অন্য প্রশ্ন দেওয়াই যেত। তারপরে দেখো নাট্যাংশ থেকে বাসন্তিক স্বপ্নমের বিষয়বস্তু সংক্ষেপে লেখো। ঠিক আছে, এটা রাখা যায়, ভালো প্রশ্ন। বিষয়বস্তু যারা মানে বিষয়বস্তুটা ক্লিয়ার রাখবে তারা অনেক প্রশ্নের উত্তর দিতে পারবে, এটা আমি বারবার বলতাম। তো সেই হিসাবে এই প্রশ্নটাও ঠিক আছে। সঙ্গে আরেকটা যে প্রশ্নটা আছে দেখো, এসা তে মতির ন কল্যাণী ন কদাপি সুখাবহা, অর্থাৎ বলেছে যে তোমার এই মতি অর্থাৎ বুদ্ধি কখনোই কল্যাণকর নয় এবং কখনোই সুখ বহন করে আনবে না। এটা উক্তিটির বক্তাকে, মানে কথাটার কে বলেছিল, কার উদ্দেশ্যে এই উক্তি, মানে কাকে বলেছিল,
তোমরা জানো উত্তরটা, এটা রাজা ইন্দ্রবর্মা বলেছিল, কৌমুদীকে উদ্দেশ্য করে বলেছিল। কোন মতির কথা বলা হয়েছে, মানে কোন বুদ্ধির কথা এখানে বলা হয়েছে, প্রসঙ্গ নির্দেশ করো, সেই প্রসঙ্গটা লিখতে হবে। ওই যে কৌমুদী জানিয়েছিল রাজাকে যে সে বসন্তকেই বিবাহ করতে চায়, তার পিতার পছন্দ করা মকরন্দকে বিবাহ না করে, এই যে বিষয়গুলো এটাই লিখতে হবে। তবুও প্রশ্নটা ঠিকঠাকই আছে, রাখা যায়। এখান থেকেও অন্য প্রশ্নও আরও ইম্পর্টেন্ট ছিল, কিন্তু তাও যে দুটো রাখা হয়েছে খুব একটা খারাপ প্রশ্ন নয়। এরপর দেখো সাহিত্যের ইতিহাস। এখানে জিয়ের দাগের যে প্রশ্নটা আছে, প্রাচীন ভারতের চিকিৎসাশাস্ত্র সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, এটাও ভালো প্রশ্ন। এখানে নিয়মটাই এটা, বোর্ডের নিয়মটাই এটা, যে এখানে দুটো পার্ট আছে, সেই দুটো পার্টের একটা একটা করে প্রশ্ন থাকবে। একটা সাহিত্য সম্পর্কিত পার্ট আছে দেখবে, একটা প্রাচীন চিকিৎসাশাস্ত্র এবং আয়ুর্বেদ, মানে যেগুলো আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্র পড়ছে তার মধ্যে, আর জ্যোতির্বিদ্যা বা জ্যোতির্বিজ্ঞান, এই পার্টটা, এই দুটো পার্ট থেকে একটা একটা করে প্রশ্ন থাকার কথা, সেটাই রাখা হয়েছে। যেমন ওখানে আছে প্রাচীন ভারতের, মানে জিতে আছে প্রাচীন ভারতের চিকিৎসাশাস্ত্র সম্পর্কে লেখো। আর দেখো এই যে আছে, এখানে বলা হয়েছে গীত গোবিন্দম সম্পর্কে লেখার জন্য, এটাও ঠিক আছে প্রশ্নের জায়গাটা। তারপর দেখো 4 দাগের ভাব সম্প্রসারণ করো। মানে সংসদের নিয়ম হচ্ছে যে একটা গদ্যাংশ থেকে ভাব সম্প্রসারণ থাকবে, একটা পদ্যাংশ থেকে ভাব সম্প্রসারণ থাকবে। তোমরা যদি মানে তোমরা সংসদের ওয়েবসাইটে গিয়েও যদি দেখো, তাহলে সেখানেও দেখবে এটাই করা আছে, নিয়মটা এটাই আছে, যে দুটো গদ্যাংশ আছে তোমাদের, তার মধ্যে যে কোনো একটা থেকে একটা থাকবে ভাব সম্প্রসারণ। দুটো পদ্যাংশ আছে, তার মধ্যে যে কোনো একটা থেকে একটা থাকবে ভাব সম্প্রসারণ। কিন্তু সেই নিয়মটা এখানে লঙ্ঘন করা হয়েছে, সেই নিয়মটা মানা হয়নি। দেখো এখানে 4 দাগের যে প্রশ্নটা আছে, নিয়তং কুরু কর্মতং কর্মজয় হক কর্মণ, আর এটা আছে কর্মযোগ থেকে। আরেকটা যেটা আছে বিতে, তমসী গতির মম খলু সংসারে, এটা আছে শ্রীগঙ্গা স্তোত্রম থেকে। অর্থাৎ দুটোই কিন্তু পদ্যাংশ থেকে রাখা হয়েছে। এই জায়গায় আমার মতে আর্যাবর্ত বর্ণনম থেকে একটা রাখা যেত, মানে ভাব সম্প্রসারণ অবশ্যই একটা দেওয়া উচিত ছিল। ওখানেও কিছু ইম্পর্টেন্ট লাইন আছে যেগুলোর ভাব সম্প্রসারণের জন্য দেওয়া যায়, আর একটা কর্মযোগ বা শ্রীগঙ্গা স্তোত্রম থেকে রাখলে এই জায়গাটা ঠিক হতো বলে আমার মনে হয়। তারপর দেখো এখানে 5 দাগে আছে কারক বিভক্তি নির্ণয়। তোমরা যারা কন্টিনিউ ক্লাসগুলো করেছো তারা জানো, যারা অফলাইন আমার কাছে পড়ো তারা তো জানো। তোমাদেরকে বলেছিলাম যে যেগুলো আমি উদাহরণে লেখাচ্ছি বা যেগুলো তোমাদের নির্ণয় করতে দিচ্ছি কারকটা বোঝানোর পর, তার মধ্যে থেকেই থাকবে, তো সেগুলোই আছে। এখানে দেখে নাও সমাস। এরপর দেখবে এগুলোর ক্লাসের লাইভ ক্লাসের ভিডিওগুলো আপলোড করা আছে, তোমরা একবার সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। মানে অবশ্যই তোমাদের নেক্সট যদি এক্সাম থাকে সেই এক্সামটা নিয়েই এখন চিন্তাভাবনা করবে, পরবর্তীকালে এগুলো দেখে নিতে পারো। তো দেখো নেক্সট, এরপর সমাসের পর আছে শব্দযুগল অর্থপার্থক্য, এক কথায় প্রকাশ, পরিনিষ্ঠিত রূপ, এগুলো সব ঠিকই আছে। 10 দাগে দেখো তোমাদের বারবার আমি বলেছিলাম যে এখান থেকে মানে তোমাদের ভাষাতত্ত্ব থেকে এই ভারতীয় আর্য ভাষার স্তর, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট এবছর। অফলাইন পড়াতে গিয়েও আমি কথাটা বলেছি বারবার। তো দেখো সেখান থেকেই প্রশ্ন রাখা হয়েছে, আর উত্তরটা যেভাবে সাজানো ছিল তোমাদের খাতায়, যে যদি বলে যে ভারতীয় আর্য ভাষার বিভিন্ন স্তরগুলি নিয়ে আলোচনা করো বা কয়টি স্তর, প্রতিটি স্তর নিয়ে সংক্ষেপে আলোচনা করো, তাও তোমরা লিখে আসতে পারতে। এবং যদি একটা উল্লেখ করে দেয় যে নব্য ভারতীয় বা প্রাচীন ভারতীয় বা মধ্য ভারতীয়, তাহলেও তোমরা উত্তর লিখে আসতে পারবে। এরকমভাবেই উত্তরটা সাজানো ছিল। তো এখানে তোমরা দেখছো যে প্রশ্নটা 3টে পার্টে এসছে, এবং প্রশ্নটা আছে ভারতীয় আর্য ভাষার কয়টি স্তর, কি কি, এই প্রশ্নের উত্তর লেখা আছে খাতায় তোমাদের, এবং নব্য ভারতীয় আর্য ভাষা সম্বন্ধে যা জানো লেখো, এটাও আছে। আর এখানে দিয়ে যে প্রশ্নটা আছে, ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর 10টি শাখার নাম ও সংক্ষিপ্ত পরিচয় দাও। এই প্রশ্নটাও গতানুগতিকভাবে বেশ কয়েক বছর দেখবে রাখা হয়েছে, এটাকেও চেঞ্জ করে অন্য প্রশ্ন এখানে দেওয়া যেত আমার মতে। তারপর সংস্কৃত অনুবাদ করো, এখানে 2টো অনুবাদ দেওয়া আছে, যে কোনো একটার উত্তর তোমাকে করতে হবে। এই ক্ষেত্রেও বলবো যে এই জায়গাতেও মানে এটা আমার পার্সোনালি মত, যে একটা স্টুডেন্টদের যে নীতিবাক্যমূলক যে অনুবাদগুলো হয়ে থাকে সেই টাইপের একটা অনুবাদ এখানে দেওয়া যেত। দুটোই গল্প থেকে নেওয়া হয়েছে, এরকম অনুবাদ দেওয়া হয়েছে। আর দেখো এরপর তোমাদের যে রচনা আছে, এটাও যারা অফলাইন পড়ো তারা জানো, তোমাদের যেগুলো দেওয়া ছিল পরিবেশ দূষণম, এখানে দেওয়া আছে যেটা পরিবেশ দূষণম আর তৎপ্রতিকারশ্চ, আর মম আদর্শ পুরুষ, এটাও তোমাদের দেওয়া আছে দেখবে, আর সংস্কৃতস্য উপয়োগ। তো প্রশ্ন যদি ওভারঅল বলা হয় তাহলে
খুব কম দুটো একটা জায়গা ছাড়া বাকি টোটাল প্রশ্নটা ওভারঅলটা খুব মানে যে খারাপ হয়েছে এটা বলবো না, ভালোই হয়েছে। এটা আমার মত, পার্সোনালি মত, যে প্রশ্নপত্র ভালো হয়েছে, দুটো একটা জায়গা বাদ দিয়ে ভালো হয়েছে। এবার তোমরা একটু কমেন্ট করে জানাবে যে তুমি কত নাম্বারের অ্যান্সার করে এসছো এবং তোমার কত পাওয়ার সম্ভাবনা। মানে অ্যান্সার করলেই যে ফুল মার্কস পাবে তা না, সেই জন্য কত তুমি পেতে পারো, আশা করছো কত, সেটা অবশ্যই লিখবে। তোমরা অন্ততপক্ষে এই দুটো জিনিস লিখো যে 15টা এমসিকিউ এর মধ্যে কটা তোমার সঠিক হয়েছে, সেটা এমসিকিউ লিখে পাশে সংখ্যাটা লিখবে, আর তুমি কত নাম্বার আশা করছো, কত নাম্বার পাবে। এই যে 80তে এক্সাম দিয়েছো, 80-র মধ্যে তুমি কত পাবে এটা অবশ্যই জানিও। আর যদি তোমার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর অবশ্যই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো এখনও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকো চ্যানেলের।